দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকালে প্রশাসনিক ভবনের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, 1 মিনিট নীরবতা পালন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। যশোরে সকালে চাচরা বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন। মাগুরায় দিবস উপলক্ষে সকাল 10টায় শহরের নোমানী ময়দানে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। সকালে শহরের ডাক বাংলা মোড়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। মহান মুক্তিযুদ্ধে শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে, শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি। এমন সময়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশ তাদের অনেক স্বজন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতার চরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই সময়গুলি। বাংলাদেশ জন্মের যে 9 মাসের ব্যথা বেদনা তার চূড়ান্ত রূপ ফুটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সময়ের মরণ কামড়ে। রাজাকার আলবদরদের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার যে নগ্ন রূপ দেখিয়েছে পাক হানাদাররা, তার নিদর্শন হয়ে 1971 সালের 14 ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় ঢাকার রায়ের বাজার সহ সারা দেশে ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো। পাক বাহিনীর অমানবিক নির্যাতনের সেই সব স্মৃতিতে আজও আঁতকে ওঠেন শহীদদের স্বজনরা। আমার মা শেষ দেখাটা আসলে দেখেননি, কারণ আমার মা যেহেতু অসুস্থ ছিলেন, উনি তারপরেও দোতলা সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন। উনি খালি পেছন থেকে ওটুকু দেখেছিলেন যে বন্দুকটা পিছনে ধরলো আর ওনার শরীরটা একটু কেঁপে উঠলো। যেরকম নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে, নির্যাতন করে, হয়তো তাদের শনাক্ত করার মতো অবস্থায় তাদের দেহ বা চেহারা হয়তো ছিল না। শুধু ডিসেম্বরে নয়, মহান মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বুদ্ধিজীবীদের ব্যাপক হারে হত্যা করা হয়। তাই শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা ও তাদের সংজ্ঞায়িত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বললেন শহীদ পরিবারের এই সদস্য। আরও বুদ্ধিজীবীরাও তো মারা গেছেন, হয়তো প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন ডিসেম্বরের। তো সেই জায়গা থেকে অনেক শহীদ পরিবারের একটা মনের আকাঙ্ক্ষা যে কোনো একটা সময় হয়তো তালিকাটা তৈরি হবে। যেটুকু তালিকা হয়েছে, যে কয়টি গ্যাজেট হয়েছে, সেটাও যে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে, এইটা নিশ্চিতভাবে কেউই আসলে বলতে পারবে না। আমি কেন, কেউই বলতে পারবে না। তাহলে সেটার একটা স্বচ্ছতা দরকার, যে যা হয়েছে সেটা আসলে ঠিকমতো হয়েছে কিনা, এবং সংজ্ঞাটার ব্যাপারে সেটারও একটা জাতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসা উচিত, শুধুমাত্র একটা কমিটি বা মন্ত্রণালয়ের ভেতরে না। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণার পাশাপাশি তাদের সৃষ্টিকর্ম পাঠ্য বই অন্তর্ভুক্ত করা গেলে তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ধারণা পাবে বলেও মনে করেন শহীদ মুনীর চৌধুরীর এই সন্তান। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ। এদিকে বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে ৩ বাহিনীর যৌথ মহড়াও। ৫৪তম বিজয় দিবস উদযাপন ঘিরে সৌধ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রতিবারের মতো এবারও ২ সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। সিসিটিভি স্থাপন, ধোয়া মোছা শেষে হাঁটার পথ, সিঁড়িসহ অন্যান্য স্থাপনায় পড়েছে রংতুলির আঁচড়। বাহারি ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে পুরো সৌধ এলাকা। এ কাজে নিয়োজিত রয়েছেন কয়েক হাজার শ্রমিক। ১৬ই ডিসেম্বরের জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ সমাধা করছি। পুরানো যত রং ছিল এগুলা কাইচা কুচা উঠায়া সুন্দর করে আনাচে কানাচে যত জায়গায় আছে সম্পূর্ণ কাজ অল ক্লিয়ার হয়ে গেছে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। যারা এখানে যাবেন ভিভিআইপি তাদের নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে, সিসিটিভির কন্ট্রোল রুম থাকবে, ৩,০০০ জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। ১৬ই ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দীপ্ত বার্তা কক্ষ। শীতের তীব্রতা বেড়েছে দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশে। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 10.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। সকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। কুড়িগ্রামে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.৮ ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষর এক পিতা কাজ করেন কুমিল্লা শহরের এক রেস্টুরেন্টে, কিন্তু পিতার পরিশ্রমের সফলতা বয়ে এনেছেন সুযোগ্য কন্যা। 2 বার বিসিএস দিয়ে উত্তীর্ণ হয়েছে তোফাজ্জলের মেয়ে শাহনাজ। কুমিল্লা শহরের এক রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করেন তোফাজ্জল হোসেন। দীর্ঘ ৪৪ বছর ধরে একই মালিকের প্রতিষ্ঠানে কাজ করায় স্থানীয়ভাবে বেশ পরিচিত তিনি। সম্প্রতি তার মেয়ে শাহনাজ আক্তার বিসিএসে উত্তীর্ণ হন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিসিএসে উত্তীর্ণ হন এই মেধাবী। সন্তানের এমন সাফল্যে সবার প্রিয় তোফাজ্জল বর্তমানে একজন গর্বিত পিতা। আমার শিক্ষা নাই, আমার ছেলের সন্তানের আমার শিক্ষাটা অর্জন করব। কেউ এসে আমাদের ডাবল বিসিএস এর বাপ ডাকে, আমি খুব আনন্দিত। আমার মেয়ে একজন ডাবল বিসিএস পাস, 40তম বিসিএস শিক্ষা ক্যাডার, 43 অডিট অফিসার। আমার 3 ছেলে 1 মেয়ে। তোফাজ্জল লেখাপড়া জানেন না, লিখতে পারেন না নিজের নামটিও, অথচ নিরক্ষর এই পিতা তার 4 সন্তানকেই শিক্ষিত করে গড়ে তুলেছেন। উনি আমাকে কষ্ট করে যে অবস্থানে এনেছেন, আমার বাবা মা, তাদের সকল শখ আল্লাহ যাতে আমি পূরণ করতে পারি, আল্লাহ যাতে আমাকে ওইরকম সামর্থ্য দেয় এবং সারা জীবন যাতে আমি তাদের শ্রদ্ধা করে যেতে পারি, তাদের অপূর্ণতা যাতে আমি পূরণ করতে পারি, দেশের মানুষের উপকার তাদের জন্য আমি যাতে নিবেদিত প্রাণ থাকতে পারি এবং তাদের সকল প্রকার উপকারে যাতে আমি আসতে পারি, দেশ এবং দেশের কল্যাণে যাতে আমি কাজ করতে পারি, এটাই এখন আমার একমাত্র লক্ষ্য। সন্তানদের লেখাপড়ার জন্য তোফাজ্জলের কঠোর পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করেন তার হোটেলের সহকর্মীরা। সাহেব অত্যন্ত পরিশ্রমী লোক,
আমরা প্রায় এই হোটেলে 40-42 বছর আমরা এই হোটেলে আসা যাওয়া করি। এই পরিশ্রম করে তার মেয়েকে এই উচ্চ স্থানে নেওয়া, অনেক কষ্টের সাধনা করে সে তার মেয়েকে আজকে এই উচ্চ স্থানে নিয়ে গেছে। ওনার চাকরি জীবনে আসলে রেস্টুরেন্টে যেখানে চাকরি করে দুবেলা দুপুরটু ভাত খেতে পারে না মানুষ, সেখানে উনি ওনার মেয়েকে একটা বিসিএস ক্যাডার বানিয়েছে। এটা অনেক একটা আনন্দের বিষয়। যে তোফাজ্জলের মেয়ে যে ডাবল বিসিএস করছে সেটি আমরা তাকে ধন্যবাদ জানাই। দোয়া করি মেয়ে যেন তার মা বাবার মনে আশা পূর্ণ করতে পারে। আমরা সে পরিশ্রম করছে, কষ্ট করছে, তার মেয়েও পরিশ্রম করছে, কষ্ট করছে, যার জন্য আল্লাহ সফলতা দিয়েছে। তোফাজ্জল 3 ছেলে ও 1 কন্যা সন্তানের পিতা। এদের মধ্যে বড় ছেলে লেখাপড়া করে বর্তমানে প্রবাসী। বাকি 2 ছেলের একজন স্নাতক ও অপরজন স্নাতকোত্তর পড়ছেন। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 24 ঘন্টায় বোমা হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে, আহত হয়েছে 98 জন। গাজার দক্ষিণাঞ্চলে 2 বার হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত 17 জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল। গত 14 মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 44,875 জনে। এছাড়া এই সময়ে আহত হয়েছে 1,06,454 জন। ভারতকে দেওয়া মোস্ট ফেভারেট নেশন নামের বিশেষ সুবিধাটি বাতিল করেছে সুইজারল্যান্ড। এই পদক্ষেপের ফলে 2 দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে। এবারে খেলার খবর। সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ECB। পরীক্ষায় উতরানোর আগ পর্যন্ত তাদের কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। চলতি মাসের শুরুর দিকে বোলিংয়ের পরীক্ষা দেন সাকিব। 10 ডিসেম্বর প্রকাশিত ফলে অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন 1A সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। সে সময় ম্যাচটিতে 2 ইনিংস মিলিয়ে 63 ওভার বোলিং করলেও সাকিবের কোনো ওভারে চাকিংয়ের জন্য নো বল ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় 2 মাস পর জানা যায় ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের 2 আম্পায়ার স্টিভ ওশানসি ও ডেভিড মিলন্স। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত 3 সংস্করণে খেলেছেন 447টি ম্যাচ, নিয়েছেন 712 উইকেট। অথচ ক্যারিয়ারের প্রথমবার এমন কোনো পরিস্থিতির মুখে পড়লেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।